সমাজে ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে দুর্নীতি বললেন প্রধানমন্ত্রী। মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি ফেরার সুযোগ রাখার নির্দেশ। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকার সাথে সাথে মাদক মুক্ত করা, তার সাথে মাদক কারা আনে, পাচারকারী, এখানে কিন্তু বহুমুখী পদক্ষেপ নিতে হবে, একদিকে করলে হবে না। পদ্মা সেতুর মূল অংশের ৭৩% কাজের অগ্রগতি জানালেন কাদের। ৯০০ মিটার পদ্মা সেতু দৃশ্যমান। জানুয়ারির শেষ দিকে জাজিরা প্রান্তে আরো একটি স্প্যান স্থাপনের প্রক্রিয়া এগিয়ে চলছে। ডিজিটাল নিরাপত্তা আইনে উদ্বেগের বিষয়গুলো নিয়ে কাজ করছে সরকার বললেন তথ্যমন্ত্রী। হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলায় জিএমবির শুরা সদস্য রিপন ৫ দিনের রিমান্ডে। বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বলছে র্যাব। ২০১৪ সালের মতন আবার একটি জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটানোর একটি পরিকল্পনা তাদের কাছে আছে। এবং দিন দিন আরও বেপরোয়া পরিবহন শ্রমিকরা, রেহাই পাচ্ছে না কেউই, আইনের কঠোর প্রয়োগের দাবি বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। শুনছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। গোটা সংবাদ জুড়ে আমরা দুজন থাকছি, আমি তানজিয়া জুথি এবং আমি সঞ্জিদা হক। এছাড়াও সংবাদে থাকছে শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙন বন্ধের উদ্যোগ নিয়ে একটি রিপোর্ট। এবারে বিস্তারিত সংবাদ। মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার তাগিদ দিয়ে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এই তাগিদ দেন তিনি। যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেন সরকার প্রধান। ৭৫ পরবর্তী সময়ে দুর্নীতি কালব্যাধির মতো ছেয়ে যায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সমাজে যারা সুস্থভাবে ফিরতে চায় তাদের ফেরার সুযোগ দেওয়া উচিত বলেও জানান তিনি। রুহুল আমিন তুহিনের রিপোর্টে বিস্তারিত। টানা তৃতীয় মেয়াদে সরকার প্রধান হয়ে সচিবালয়ে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মদিবসের শুরুতে প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে জনগণের কল্যাণে তার রাজনৈতিক চিন্তা চেতনা তুলে ধরেন। আমাদের যে কাজগুলি এখনো অসম্পূর্ণ রয়েছে, করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি, কিন্তু সেটাকে আমাদের ধরে রাখতে হবে, বাস্তবায়ন করে আমাদেরকে সামনে আরো এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার তাগিদ দিয়ে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। এই দুর্নীতিও একটা কালো ব্যাধি, এটা সমাজের উন্নয়নকে যথেষ্ট ব্যাহত করে। তো সে ব্যাপারে যথেষ্ট সচেতন হতে হবে এবং এই দুর্নীতিও বন্ধ করতে হবে। এখন যেমন মাদকের বিরুদ্ধে আমাদের যে অভিযানটা, সেটা আমাদের অব্যাহত থাকতে হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকার সাথে সাথে মাদক মুক্ত করা, তার সাথে মাদক কারা আনে, পাচারকারী কারা মাদক ডিস্ট্রিবিউট করে বা দেয়, কারা সেবন করে, সবার এখানে কিন্তু বহুমুখী পদক্ষেপ নিতে হবে, একদিকে করলে হবে না। যানজট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন। দুর্ঘটনা ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ ছিল তার কণ্ঠে। ট্রাফিক জ্যাম একটা বিরাট সমস্যা, আমাদের কোনো সন্দেহ নাই, কিন্তু এখানে আমি যেটা লক্ষ্য করি যে ট্রাফিক জ্যামের জন্য বা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য যারা আমাদের রাস্তায় চলাচল করে তারাও যেমন দায়ী, চালকরাও দায়ী, সকলের মাঝে। কেন জানি না আমাদের দেশের মানুষ নিজের নিরাপত্তাটা কেন বোঝে না। হয়তো ফুট ওভারব্রিজ করা হয়েছে, ফুট ওভারব্রিজ না যে কোথায় একটু ফাঁক ফোকর দিয়ে পার হতে যায়, এটাকে একটু ভালোভাবে নিয়ন্ত্রণ করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পরিকল্পনা মাফিক চাহিদাপত্র তৈরির পরামর্শ দিয়ে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের আবাসনের ব্যবস্থা করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের পাশে থাকবে, জনগণের নিরাপত্তা হবে, তাদের নিরাপদ থাকে এবং তাদের একটু ভালোভাবে থাকার ব্যবস্থা করা। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ ফেরত পেতে এই মাসেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মামলা করা হবে।
মামলায় বিবাদী কারা বা কে হবেন তা ঠিক করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আইনজীবীরা কাজ করছেন। সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দুদফা বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানালেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। আমরা যে মোটামুটিভাবে প্রিপারেশন নিচ্ছি মামলা করার জন্য, তো মামলাটির সময় হলো আমাদের এই মাসে মাঝে আমরা করবো ভাবছি। বাংলাদেশে একজন লয়ার আছেন যিনি আমাদের এই কাজটি দেখেন, এবং ঠিক তেমনিভাবে আমাদের আমেরিকাতেও একজন লয়ার আছেন। তার দুজনেই যৌথভাবে টাইম ফ্রেম ঠিক করে মামলা করবেন। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর 7 দিন আগে থেকে শেষ পর্যন্ত 1 মাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে রোববার বিকেলে সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সঙ্গে আলোচনার পর কথা জানান মন্ত্রী। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে থেকে কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বানও জানান তিনি। ফেব্রুয়ারির 23 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে 25 ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় এবছর 4,964টি কেন্দ্রে 25,73,851 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। রটনাকারী যদি কেউ থাকে, কোনোভাবে যদি এটি শনাক্ত হয়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করব। এবং ইতোমধ্যেই কিন্তু তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি শুরু হয়ে গেছে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কোনো ব্যক্তি ছাড়া আর কেউ কোনো পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না। পদ্মা সেতু প্রকল্পে মূল অংশে কাজের অগ্রগতি হয়েছে 73%, আর নদীর শাসন হয়েছে 50%। সার্বিক অগ্রগতি হয়েছে 63%। সকালে সেতু ভবনে এক অনুষ্ঠান শেষে একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভবিষ্যতে যমুনা নদীর তলদেশে টানেল নির্মাণ করার কথাও জানান তিনি। এদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন যে নিজেদের স্বার্থে রাজনীতি করার কারণেই বিপর্যয় হয়েছে বিএনপির। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের উদ্বেগের বিষয়গুলো নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তথ্যমন্ত্রী। শহীদ খান জানাচ্ছেন বিস্তারিত। রোববার সকালে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় পদ্মা সেতু সহ সরকারের নেয়া বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। অগ্রগতি রয়েছে। পরে পদ্মা সেতু, চট্টগ্রামের কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণ, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বেশ কয়েকটি মেগা প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের জানান সেতুমন্ত্রী। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বা দুর্নীতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। 900 মিটার পদ্মা সেতু দৃশ্যমান। জানুয়ারির শেষ দিকে জাজিরা প্রান্তে আরো একটি স্প্যান স্থাপনের প্রক্রিয়া এগিয়ে চলছে। আমাদের আর একটি প্রকল্প হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে সড়ক টানেল নির্মাণ, এর অগ্রগতি 30%। মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে হলে স্বচ্ছতার নীতি পরিচ্ছন্ন আমাদের থাকতে হবে। এ সময় বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে সংলাপের কথা জাতিসংঘ বলেন, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা অংশ, বিভিন্ন দলের মধ্যে সংলাপ, সেটা বলেছে। সে তো আছেই, ইলেকশনের আগে হয়েছে, ভবিষ্যতে যখন প্রয়োজন হবে তখন দেখা যাবে। এখন নির্বাচন নিয়ে সংলাপের কোনো আবশ্যকতা নেই। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিএনপির কোনো আন্দোলনে জনগণের স্বার্থ জড়িত ছিল না, আর এজন্যই মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। গত 10 বছরে তাদের সমস্ত আন্দোলন দেখতে পাবেন শুধুমাত্র তারেক জিয়ার মামলা থেকে তারেক জিয়াকে অব্যাহতি, তারেক জিয়াকে দেশে ফেরত আনা, তারপর হচ্ছে নিরপেক্ষ সরকার, নির্বাচন কমিশন, এগুলো নিয়েই তাদের রাজনীতি। এগুলো কিন্তু সাধারণ আম জনতার বিষয় নয়। এ সময় সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন বাড়াতে নবম মজুরি বোর্ডের সুপারিশ পর্যালোচনায় নতুন মন্ত্রিসভা কমিটি করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। শরীয়ত খান, RTV, ঢাকা।
ভোট ডাকাতি করে জনগণের টাকায় আওয়ামী লীগের বিজয় উৎসব জনগণের সঙ্গে মশকরা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের বিজয় সমাবেশ গণতন্ত্র হত্যার উৎসব ছিল বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বিরোধী নেতাদের নিপীড়নের পাশাপাশি তাদের পরিবারের উপর পাশবিক নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। সরকারি দলের করুণার ওপর দেশের মানুষের স্বস্তি নির্ভর করছে বলেও মনে করেন তিনি। দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই নেতা। সরকার মহা ভোট ডাকাতির পর সেই ভুয়া নির্বাচনকে কাছে এই ধরনের বক্তব্য জনগণকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানানো প্রধানমন্ত্রীর, এটা নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছুই নয়। ভুয়া ভোটের সরকারের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা জানানো উচিত আইন শৃঙ্খলা বাহিনীকে, কারণ ভোটের আগের দিন রাতেই আইন শৃঙ্খলা বাহিনী জনগণের ভোটের অধিকারটা নিজের হাতে তুলে নিয়েছে। একের পর এক ধর্ষণের ঘটনা শুধু বাংলাদেশের মানুষ নয়, গোটা বিশ্ব বিবেককে কাঁদাচ্ছে, হৃদয় ব্যথিত করছে। বন্ধুরা আমার, এই বিচার কাদের কাছে দেব? রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার 10টি সহ মোট 11 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজির হওয়ার জন্য আগামী 17 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ধার্য করেন। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা এসব মামলার অধিকাংশই উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে উল্লেখ করে আদালতের কাছে সময়ের আবেদন করেন তার আইনজীবীরা। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন। খালেদার বিরুদ্ধে 11টি মামলা হল দারুস সালাম থানার নাশকতার 8টি, রাষ্ট্রদ্রোহের 1টি ও যাত্রাবাড়ি থানার 2টি মামলা। গেল বছরে করা গ্যাসের উৎপাদন, সঞ্চালন ও বিতরণে মূল্যবৃদ্ধি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পেট্রোবাংলা চেয়ারম্যান সহ 4 জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এর আগে 2018 সালের 16 অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের উৎপাদন, সঞ্চালন ও বিতরণে মূল্য বৃদ্ধি করে। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন হাইকোর্টে রিট দায়ের করেন। হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলায় চার্জশিটভুক্ত আসামি ও জেএমবির সুরা সদস্য মামুনুর রশিদ ওরফে রিপনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে শনিবার রাতে গাজীপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব বলছে নতুন করে সংগঠিত হয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তার। আপেল শাহরিয়ার জানাচ্ছেন বিস্তারিত। হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় জঙ্গিদের অস্ত্র সরবরাহে জড়িত ছিল মামুন, এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। জঙ্গি হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি সে। কারওয়ানবাজার র্যাবের মিডিয়া সেন্টারে তাকে গণমাধ্যমের সামনে হাজির করে র্যাব। মামুনের দায়িত্ব ছিল অর্থ সংগ্রহ করা এবং দাওয়াতি কার্যক্রমকে আরও বেগবান করা, সামরিক প্রশিক্ষণ ব্যবস্থা করা, অস্ত্র এবং বিস্ফোরক সরবরাহ করা, এই 3টি দায়িত্বে মূলত দিয়েছিল। এবং তার সঙ্গে যে হলি আর্টিজান হামলার সঙ্গে এবং যে জেএমবির যে সরওয়ার তামিম গ্রুপের যে সকল সদস্যরা সক্রিয় ছিল তাদের সবার সঙ্গেই তার বেশ ভালো যোগাযোগ ছিল। র্যাব জানায় মামুন হোলি আর্টিজানের হামলার পর প্রতিবেশী একটি দেশে পালিয়ে গিয়েছিল। দেশে ফিরে আবারও জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছিল সে। ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে তারা আরও একটি এই যে গুরুতর একটি অপরাধের দিকে যাচ্ছিল, সেই তথ্য আমাদের কাছে আছে। তারা যে একটি প্ল্যান আছে যে 2014 সালের মতন আবার একটি জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটানোর একটি পরিকল্পনা তাদের কাছে আছে। সেটা হচ্ছে যে হলি আর্টিজান মামলার যেহেতু শুনানি হচ্ছে এবং এই আসামিগুলিকে কিন্তু বিভিন্ন কারাগার থেকে স্থানান্তর করা হয়ে সেখানে আদালতে নিয়ে আসা হয়, সেরকম একটা প্ল্যান তারা করেছে। 2016 সালের 1 জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিক সহ 20 জনকে হত্যা করে জঙ্গিরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হয় 5 জঙ্গি। গেল বছরের 26 নভেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা।
দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছেন পরিবহন শ্রমিকরা। গেল কয়েকদিনে তাদের নৃশংসতার শিকার হয়ে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। সবশেষ এর শিকার অভিনেত্রী অহনা রহমান। বিশেষজ্ঞরা বলছেন, আইনের কঠোর প্রয়োগ না হওয়া এবং পরিবহন সংশ্লিষ্টরা প্রভাবশালী হওয়ায় এসব বন্ধ হচ্ছে না। জুবায়ের সানির রিপোর্টের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন শাহিন হোসেন। আপনি নামেন। আপনি বাইরে ঢুকছেন কি কারণে? আপনি বাইরে ঢুকছেন। আপনি নামেন না রে ভাই। গেল 8 জানুয়ারি অভিনেত্রী অহনা রহমান পুরান ঢাকা থেকে উত্তরায় নিজ বাসায় ফেরার পথে উত্তরার 7 নম্বর সেক্টরে পাথর বোঝাই একটি ট্রাক তার প্রাইভেট কারকে ধাক্কা দেয়। গাড়ির ক্ষতি হয়েছে দাবি করে অহনা ট্রাক চালককে নামতে বললে চালক ইচ্ছা করে আবারও অহনার গাড়িকে ধাক্কা দেয়। এ নিয়ে প্রতিবাদ করতে অহনা চালকের দরজায় উঠলে তাকে নিয়েই ট্রাকটি চালাতে থাকে। একসময় তাকে ফেলে দিতে চালক জোরে ব্রেক কষলে ট্রাকের দরজায় ঝুলতে থাকা অহনা ছিটকে পড়ে মারাত্মক আহত হন। সারা দেশেই এমন ঘটনা ঘটছে অহরহ। বিশেষজ্ঞরা এর জন্য দায়ী করছেন আইনের কঠোর প্রয়োগের অভাবকে। চট্টগ্রামেও পায়েল নামের একটা বিশ্ববিদ্যালয়ের ছেলেকে তারা কিন্তু ঠান্ডা মাথায় হত্যা করে নদীতে ফেলে দেয়। এটাকে কিন্তু আমরা দুর্ঘটনা বলতে পারি না। দুর্ঘটনা দিয়ে আমরা বিচার করতে যাই তাহলে কিন্তু তারা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাবে। এগুলাকে আসলে হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত করে সেইভাবে যদি আমরা আইন প্রয়োগ করতে পারি তাহলে এই ধরনের ঘটনা কিন্তু কমে যাবে। সে সঙ্গে পরিবহন সংশ্লিষ্টরা সরকারের প্রভাবশালী হওয়ায় শ্রমিকদের মধ্যে বেপরোয়া ও আইন না মানার প্রবণতা কাজ করে। যে সরকারি আপনার ক্ষমতার বলয়ে থাকুক না কেন তাদের ছত্র ছায়ার মধ্যে কিন্তু তারা থাকে। এই জন্য তারা খুব শক্তিশালী, যে কারণে যারা পরিবহন শ্রমিক এবং চালক তারাও নিজেদেরকে কিন্তু আপনার মানে শক্তিশালী মনে করে। তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কোনো কিছু যদি করতে যাওয়া হয় তাহলে দেখা যায় যে ওরা হুমকি দেয়, এবং হুমকি না শুধু সেটা করেও, তারা স্ট্রাইক করে। এবং এইগুলো মানে করার জন্য এবং এই শাস্তি না হওয়ার জন্য, বিচার ঠিকমতো না হওয়ার জন্য এদের দিনকে দিন এদের মানে মানসিক যে সাহসটা এটা তাদের বেড়ে গেছে। পরিবহন চালক ও শ্রমিকদের মধ্যে মাদক নেয়ার প্রবণতাও এসবের জন্য দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমি দেখেছি যে পরিবহনের তার গাড়ির ভিতরে ইয়াবা পাইছে, তারা অ্যারেস্ট করছে, তারপরে মানে এটা নিয়েও তারা স্ট্রাইক করে যে মাদকের যে বেচা কিনা ব্যবহার, এটা মাদক অধিদপ্তরের এই দায়িত্ব মানে কঠোরভাবে এখানে নিতে হবে। এ ধরনের ঘটনাকে দ্রুত বিচারের আওতায় না আনতে পারলে ভবিষ্যতে চালকরা আরো বেশি বেপরোয়া হয়ে পড়বে বলে আশঙ্কা তাদের। জুবায়ের সানি, RTV, ঢাকা। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙনের সমাপ্তি টানতে চাচ্ছে সরকার। তাই আগামী বর্ষার আগেই 1000 কোটি টাকার প্রকল্পের কাজকে ত্বরান্বিত করতে চলছে তোড়জোড়। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানও এ নিয়ে তৎপর। ভাঙন কবলিতরা বলছেন, বর্ষার আগে পর্যাপ্ত সংখ্যক জিও ব্যাগ ফেলতে পারলে ভাঙন বন্ধ হতে পারে। খান আলামিনের রিপোর্ট, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। বালু ভর্তি বস্তা ফেলা হচ্ছে পদ্মার বুকে, পাড় থেকে 60 মিটার গভীর পর্যন্ত। জিও ব্যাগ নামে পরিচিত প্রতিটি বস্তায় আছে 250 কেজি বালু। কর্মযজ্ঞ চলছে শরীয়তপুরের নড়িয়ার অর্ধেক বিলীন মুলফতগঞ্জ বাজারের কাছে। বস্তা ফেলার পরও আতঙ্ক কাজ করছে ভাঙন কবলিতদের মনে। এত বস্তা হালাইতে আছে দেখছি, সেই বস্তা গেল কই? যদি আল্লাহর ইচ্ছা না, আল্লাহ জাম করে রাহে রাখবো, না রাখলে মেরে দিন। বর্ষার আগে এটা প্রোডাক্ট দেওয়া যাইতো, যদি আরো লেবার দেওয়া যদি কাজটা দ্রুত করতো, আর নাহলে বর্ষা আইলে এই জায়গা থাকবে না। এটা যদি রক্ষা করে আল্লাহ পাকের হুকুম, এছাড়া আমাদের কেউ শক্তি নাই, এটা আমরা সাহায্য সরকারের। এই আতঙ্ক দূর করতে চায় সরকার। শরীয়তপুরের জাজিরা ও নড়িয়ার পদ্মা নদীর 8.9 কিলোমিটার ডান তীর রক্ষার জন্য 1097 কোটি টাকার যে প্রকল্প নেওয়া হয়েছে তার আওতায় 40 লাখ জিও ব্যাগ ফেলার কথা। অতি ঝুঁকিপূর্ণ এলাকায় এখন পর্যন্ত 60,000 ব্যাগ ফেলা হয়েছে। সরকার চাচ্ছে বর্ষার আগেই প্রতিদিন 15 থেকে 20,000 করে ব্যাগ ফেলে নড়িয়াকে রক্ষা করতে। প্রতিদিন 20,000 এখানে ফেলতে হবে এবং এই 9 কিলোমিটার পুরোটাই এপ্রিলের পূর্বেই অন্তত যাতে ভাঙনের হাত থেকে রক্ষা পায় বর্ষা মৌসুমের করতে। আমরা জিও বস্তা ডাম্পিং দিতে শুরু করছি, যাতে আমরা ব্যাংকটাকে এখানে 8.9 কিলোমিটার মধ্যে 50% প্রায় 4 কিলোমিটার
ভান্ডারমূল যে পোর্শনটা, এটা যাতে আগামী বর্ষায় কোনো ভাঙনের শিকার হয়। নদীটি রক্ষার জন্য জিও ব্যাগ ফেলার পর সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে প্রায় 9 কিলোমিটার এলাকায়। কাজ শেষ হবে 2021 সালের মাঝামাঝি। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে বেঙ্গল ডেভেলপমেন্ট লিমিটেড ও ফিউচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড। বেঙ্গল গ্রুপের এই দুই প্রতিষ্ঠানও চাচ্ছে আগামী বর্ষার আগে অন্তত 18 লাখ জিও ব্যাগ ফেলে ভাঙন বন্ধ করতে। শুকনা মৌসুম আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 15 তারিখ পর্যন্ত। সো এখন পর্যন্ত 5 মাস ইটস এনাফ যদি আমরা ঠিক মতন করতে পারি। গেল বর্ষা মৌসুমে 7 কোটি 20 লাখ টাকা ব্যয়ে 2.5 লাখ বালুর বস্তা ফেলা হয়েছিল, কিন্তু সেই প্রকল্প কোনো কাজে আসেনি, ভাঙনও ঠেকানো যায়নি। খান আলামিন, RTV, শরীয়তপুর। বর্তমান সময়ে দেশে বিদেশে বাংলাদেশের বাণিজ্যের অবস্থা ভালো জানিয়ে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করলেন দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন। সকালে রাজধানীর একটি হোটেলে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক শাখা প্রধান সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকতে দেশ ইন্স্যুরেন্সকে যুগোপযোগীভাবে কাজ করার দিক নির্দেশনা দেন তিনি। সম্মেলনে 2018 সালে ব্যবসা সফল শাখা হিসেবে 2 ক্যাটাগরিতে 3টি শাখাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান আকবর হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান শফিক নজরান ভুইয়া, দাবি কমিটির চেয়ারম্যান আমিনুর রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররম দস্তগীর। লাস্ট 10 ইয়ার্স প্রতি বছর কিন্তু বাংলাদেশের ন্যাশনাল গ্রোথ বেড়ে গেছে এবং 2018 সালে সবচেয়ে হাইয়েস্ট গ্রোথ হয়েছে 7 কত আমাদের জিডিপি গ্রোথ। আমরা এবার আইপিওতে আসতেছি, আপনারা জানেন 26 তারিখে মনে হয় এটা মিটিং হবে, মিটিংয়ে পাস হবে আইপিওতে। আমরা আশা করছি হয়তো মার্চের মধ্যে আমরা আইপিওতে চলে যাব। আমরা আইপিওতে যখন যাব তখন কিন্তু আপনার কোম্পানির ভাবমূর্তিটা অনেক বেড়ে যাবে। মুন্সিগঞ্জের মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় 5ম দিনে এসে 2 জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকালে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়, পরে দুপুরে মেঘনার 60 নল এলাকা থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। এদিকে ট্রলারটি না উদ্ধার হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক মেজর AKM শাকিল নেওয়াজ। অন্যদিকে মাটিবাহী ট্রলারটির মালিক জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। এর আগে গতকাল 4র্থ দিনে নদীর মুন্সিগঞ্জ অংশে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। পরে আজ সকাল থেকে চাঁদপুর অংশে অভিযান আবারও শুরু হয়। যে গজারিয়ার থেকে আমরা পেয়েছি, সকালে যেটা পেয়েছি গজারিয়া এলাকা থেকে পেয়েছি এবং কিছুক্ষণ আগে 60 নল এলাকাতে আরেকটা পেয়েছি। এটা মেঘনা এলাকাতে এটা পাওয়া গিয়েছে। জীবিত অবস্থায় ফিরে আসছেন তারাও কিন্তু কংক্রিট কোনো মেসেজ আমাদেরকে দিতে পারতেছে না। যদি আমাদের কংক্রিট এবং অথেন্টিক ইনফরমেশন দিতে পারতো তাহলে কিন্তু এই উদ্ধার পরিচালনা কিন্তু আমাদের জন্য অনেক সহজতর হতো। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি প্রাইভেট কার উল্টে খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন 2500-এর শহীদুল্লাহ মুক্তার, বড় ফাউসা গ্রামের রিপন, মারুয়াদির রাজু ও বাঘানগরের মোমেন। পুলিশ জানায় ঘন কুয়াশার কারণে তালতলা এলাকায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। অন্যদিকে রাজবাড়ী রেল স্টেশনের কাছে রেল লাইনে কাটা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকাল 9:30টার দিকে ফিরোজ ইসলাম নামে ওই নির্মাণ শ্রমিক মোবাইলে কথা বলা অবস্থায় রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। চট্টগ্রামে অনুমোদনহীন ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আজ থেকে আবারও অভিযান শুরু করেছে BRT-এর ভ্রাম্যমাণ আদালত। কাজীর দেউড়ি মোড় সহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অভিযান চালিয়ে 30টির অধিক অনুমোদনহীন ও ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে মামলা সহ জরিমানা করা হয়। কাজীর দেউড়িতে অভিযানের নেতৃত্ব দেন BRT-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। তিনি জানান, নগরীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে BRT-এ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। গাড়ির ফিটনেস দেখার পাশাপাশি সকল কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। অভিযানে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে বলে জানান তিনি। কক্সবাজারে গড়ে ওঠা রোহিঙ্গা ক্যাম্পে জলবসন্ত সহ শীতজনিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জলবসন্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। প্রশাসন বলছে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সঠিক চিকিৎসায় এসব রোগী দ্রুত সেরে উঠবেন। টেকনাফ প্রতিনিধি শাহিন শাহর তথ্যচিত্র জানাচ্ছেন অভ ইসলাম।
কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় প্রায় ৩০টি রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাস করছে প্রায় ১১ লাখ রোহিঙ্গা। শীত বাড়ার সাথে সাথে এসব শিবিরে হানা দিয়েছে শীতজনিত রোগ, জ্বর, ডায়রিয়া, মাথা ব্যথা, সর্দি, কাশি সহ নানান অসুখ। এরই মধ্যে হঠাৎ করেই বেড়ে গেছে জলবসন্ত রোগীর সংখ্যা। শুধুমাত্র উনছিপ্রাং পুটিবনিয়া ক্যাম্পের প্রায় ২৩,০০০ রোহিঙ্গার মধ্যে রয়েছে ৭০০-র বেশি জলবসন্ত রোগী। এখন আর ঠিক মতো সৃষ্টি না হয়ে মানে রে দাঁটনা দিন আসি মানে তো দাবাই নাই দাবাই দিয়ে দিই বাদু গাছ থাকে বাদা কাকালামের আর যদি স্যার ৫ দিন পর্যন্ত রোগের লক্ষণগুলা টিচাররা বুঝিয়ে দিচ্ছে, আমরা টিচারদের গাইড করতেছি এবং এটার করণীয় সম্পর্কে আমরা অভিভাবকদেরকে বুঝিয়ে দিচ্ছি। তবে প্রশাসন বলছে জলবসন্ত ছোঁয়াচে রোগ হলেও ভয়ের কিছু নেই। আতঙ্কিত হওয়ার মতো কিছুই না। যারা চিকেন পক্সে আক্রান্ত হবে তাদেরকে আমরা ৮ থেকে ১০ দিন পর্যন্ত তাদের নিজস্ব ঘরে থাকার জন্য অনুরোধ করছি এবং স্কুলগুলিকে বলা হয়েছে আপনাদের বাচ্চাদের যারা স্কুল মুক্ত পারবে তাদেরকে বাসায় পৌঁছে দিবেন যাতে স্কুলে না আসে। বিভিন্ন সংস্থার মেডিকেল টিম চিকিৎসা দেওয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। অভি ইসলাম, টিভি। নতুন বছর উপলক্ষে শুরু হলো ফ্রেশ আগোড়া নিউ ইয়ার কার্নিভাল ২০১৯ ক্যাম্পেইন। চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে রাজধানী ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের আগোড়া সুপার শপের সকল আউটলেটে ক্রেতারা ফ্রেশ ও নাম্বার 1 ব্র্যান্ডের সব পণ্যের ওপর বিশেষ ছাড়ের পাশাপাশি পাবেন আকর্ষণীয় অফার। দুপুরে রাজধানীর গুলশান আউটলেটে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন ফ্রেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল। অনুষ্ঠানে মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক আসিফ ইকবাল সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার বাণিজ্য সংবাদ। লুব্রেফ বাংলাদেশ লিমিটেড বিএনও লুব্রিক্যান্ট ও ট্রান্সফর্মার ওয়েল এ নতুন ধরনের প্রযুক্তি চালু করেছে। এই প্রযুক্তি ইঞ্জিনের কার্যক্ষমতা বাড়ায় এবং পরিবেশ বান্ধব। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রযুক্তি দুটির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী এম আমিনুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য ডক্টর সাইফুল ইসলাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইজাজ হুসাইন। এছাড়া অনুষ্ঠানে লুব্রেফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ঘোড় দৌড়ের খবর দিয়ে। গাজীপুরের শ্রীপুরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে নানা বয়সী মানুষ মেতে ওঠেন আনন্দ উল্লাসে। নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী এই সংস্কৃতি তুলে ধরতেই প্রতিবারের মতো এবারও আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। জেলার বিভিন্ন এলাকার প্রতিযোগীরা এতে অংশ নেন। প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ঘোড় সওয়ারিরা নিত্য নতুন কৌশলে নিজ নিজ ঘোড়া নিয়ে মাঠে নামেন। উৎসব মুখর এই আয়োজন দেখতে সমাগম ঘটে হাজারো মানুষের। কারণ বাজারতে ঘোড়া দৌড়ে বেড়াইছি আমি, এক যুগ ধরে আমি ঘোড়া চালাই। প্রতি এলাকায় ঘোড়া দৌড়ের জন্য যাই, এমনকি ঘোড়া দৌড়ে অংশগ্রহণ করি। আমি ঘোড়া দৌড় কখনো দেখিনি, আজ দেখে আমার খুব ভালো লাগছে, খুব মজা করছি। এরই সঙ্গে শেষ করব সন্ধ্যার সংবাদ। তবে শেষ করার আগে মার্কেন্টাল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। সমাজে ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে দুর্নীতি, বললেন প্রধানমন্ত্রী। মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি ফেরার সুযোগ রাখার নির্দেশ। পদ্মা সেতুর মূল অংশে ৭৩% কাজের অগ্রগতি, জানালেন কাদের। ডিজিটাল নিরাপত্তা আইনে উদ্বেগের বিষয়গুলো নিয়ে কাজ করছে সরকার, বললেন তথ্যমন্ত্রী। হোলি আর্টিজানে জঙ্গি হামলা মামলায় জেএমবির সুরা সদস্য রিপন 5 দিনের রিমান্ডে। বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল, বলছে র্যাব। এবং দিন দিন আরও বেপরোয়া পরিবহন শ্রমিকরা রেহাই পাচ্ছেন না কেউই। আইনের কঠোর প্রয়োগের দাবি বিশেষজ্ঞদের। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtv digitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।